সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জাতীয় সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই বিএনপি সরকারকে চাপে রাখতে চায় বিরোধী দল। সংবিধান সংস্কার পরিষদের গঠন নিয়ে দুই দলের মধ্যে স্পষ্ট বিভাজন থাকলেও ফ্যাসিবাদ নির্মূল ও জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ইস্যুতে তারা আবার এক সুরে কথা বলছেন। এদিকে রাজপথে সরকারকে চাপে রাখার কৌশল, অন্যদিকে সংসদীয় কার্যক্রমে পারস্পরিক সমঝোতা, এই দ্বিমুখী অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্য অনৈক্য। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, এবং ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু, হাসপাতালে 1,500-এর বেশি, র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বগুড়া সিটি কর্পোরেশন নতুন 5 উপজেলা গঠন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে সিদ্ধান্ত, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ। আইনশৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত, পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলায় দীপুমণি, বাবু, রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। আসামি হবেন ইন্টারনেট ও 2টি টেলিভিশন বন্ধে জড়িতরাও, জানালেন চিফ প্রসিকিউটর। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। ওপারে সংখ্যালঘু নির্যাতনে উদ্বিগ্ন নাহিদ, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্য অনৈক্য। আর রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। নাহিদ ইসলামের মন্তব্য আছে এবং বিএনপিকে নিয়ে, এবং জামায়াত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরেরও একটি মন্তব্য 30 এপ্রিল তিনি করেছিলেন যে সরকারি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ আর আমরা বিএনপি জামাত। নাহিদ ইসলাম নাকি? এটি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্য। আর হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রথমত, হাসনাত আবদুল্লাহ এমন একজন ব্যক্তি, তিনি জুলাই গণ অভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে কিন্তু উল্লেখ করা আছে। আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে হাসনাত এবং সার্জিস তারা দুজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো, তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। দেখেন, অনেক ভিতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না, তারপরেও বলি, এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নাই। এই দুজন কিন্তু সবসময় চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান হোক সেটা চায়নি। এবং এর প্রমাণ তো 19 জুলাই তারা তো মন্ত্রীদের সাথে সংলাপ করে আসলো। এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে। তো সেই হাসনাত আবদুল্লাহ পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলো। বিষয়টা এরকম যে জুলাই গণ অভ্যুত্থানের দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, বাঘ হয়ে গর্জন দেওয়া, সেটা জামাতের আমির বললেন। তো যাই হোক, তিনি তো আজকে দেখলাম বলছেন যে বিএনপির নেতাকর্মীরা নাকি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের দলে নাকি যুক্ত হতে চায়। আপনারা কোন বিএনপির নেতাকে পেয়েছেন যাকে বিএনপি নমিনেশন দেয়নি? কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর মেরে যে মানুষ খুন, এবং এই খুনের চাঁদার যে লোভ, এই লোভের কারণে যুগান্তর সহ অসংখ্য মিডিয়াতে নিউজ হয়েছে। তো এরকম একজন মানুষকে আপনারা নিলেন যে মানুষের বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগের প্রতিবাদ আপনারাই করেছিলেন। বিএনপির আর কে যাচ্ছে? আসিফ মাহমুদ বললেন যে স্থায়ী কমিটির নেতাদের অনেক ছেলেরা নাকি যোগাযোগ করছে। সাহস থাকলে একজনের নাম বলেন যে স্থায়ী কমিটির কোন নেতার ছেলে। এই যে ফাপড়বাজি করা, ভাই, ফাপড়বাজির তো একটা লিমিট থাকে। হ্যাঁ, আমরা জানি যে ইয়াং বয়সে, অল্প বয়সে অনেকে একটু ফাপড়বাজি করে, নিজেকে বিশাল কিছু হিসেবে দেখাইতে চায়। কিন্তু এই দেখাইতে গিয়ে এই যে সংস্কারের নামে
নতুন রাজনীতির নামে যে সিটারির রাজনীতি, এটা তো ভাই গ্রহণযোগ্য না। আমি এটাকে সিটারির রাজনীতি বলবো। স্থায়ী কমিটির কোন নেতা ছেলে আপনার সাথে যোগাযোগ করেছে? সাহস থাকলে বলেন। আবার হাসনাত আব্দুল্লাহ আপনি বলছেন যে মানে বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে। আরে আপনারা তো আওয়ামী লীগ থেকে এসেছেন, তাই না? আওয়ামী লীগের পারপাস স্যার আপনারা আন্দোলনের সময় করার চেষ্টা করেন না। হ্যাঁ, আমি নাহিদ এবং আসিফকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক ট্র্যাকে ছিল। এই জন্য হাসনাত এবং সার্জিসের আওয়ামী লীগকে সাপোর্ট করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। তো যাই হোক, তার কথা গেল। এবার আসি আমাদের তাহের ভাই কি বলেছেন, যে প্রশ্ন করলেন। উনি বলছেন যে সরকারি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ আর আমরা বিএনপি জামাত। দেখেন, বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, কিন্তু আমাদের তাহের ভাই আওয়ামী লীগ হবে। তারা 96-তে আওয়ামী লীগের সাথে গিয়েছেন, 86-তে তারা জাতীয় পার্টির সাথে গিয়েছেন, এরপরে তারা পরবর্তীতে বিএনপির সাথে এসেছেন। এখন তারা এনসিপিকে নিয়ে বিএনপির বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু অতীতের ইতিহাস তো মানুষ ভুলে যায়নি যে মানে তারা কিন্তু 3টা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই কথা তো বাদই গেল। প্রথমত এরশাদের সাথে হাত মিলিয়ে জাতির সাথে গাদ্দারি করে এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল আওয়ামী লীগের সাথে নিয়ে। ওই সময় কিন্তু বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন, যে কারণে 90-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে। আর এই আওয়ামী লীগ আর জামাত, তারা তো জনগণের সাথে বেইমানি করে এরশাদকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার সব করেছিল। এরপরে আসেন, এরপরে তারা পরবর্তীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে, যে আওয়ামী লীগ 24-এ স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, এই আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপির পতন ঘটানোর জন্য কাজ করেছে। এরপরে এই যে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার, তাদের সাথে হাত মিলিয়ে ওই সময় কিন্তু আবার বিএনপি তো মানে ভ্যানিশ করতে চেয়েছে, আওয়ামী লীগকেও ভ্যানিশ করতে চেয়েছে। অর্থাৎ বিএনপি বাদ, আওয়ামী লীগ বাদ, জামাত 71-এর দায় নিয়ে ওই দায়টা ক্ষমতায় এসে ঘুষাতে চায়। তো বাংলাদেশের মানুষ এত পাগল না যে তাহের ভাই বলবে যে আগের বার তো মজিদ ভাইকে ভোট দিয়েছে। মজিদ ভাইয়ের কথা বললো না তারা, শুনে যে মজিদ ভাইকে আওয়ামী লীগের এমপি। তা আওয়ামী লীগের পুনর্বাসন কে করলো? আপনি করেছেন, আপনার আসনে করেছেন, প্রমাণ রয়েছে, ভিডিও রয়েছে। বিএনপি তো আওয়ামী লীগের পুনর্বাসন করে নাই। বাংলাদেশে দেখেন, আওয়ামী লীগের পুনর্বাসন গণঅভ্যুত্থানের পরে এই জামাত শুরু করেছে। জামাত আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে যে আমরা আছি, কোনো সমস্যা হলে জানাবেন। এমনকি পুলিশ যে সময় গ্রেপ্তার করতে যাবে, জামাতের নেতৃবৃন্দ কি করেছে? ফোন করে বলেছে, ভাই পুলিশ যাচ্ছে, থানা থেকে আমাদের কাছে তথ্য রয়েছে, আপনি ভেগে যান, পালিয়ে যান। এইভাবে জামাত ইসলাম এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। সেই তাহের ভাই নিজে বলল যে এতদিন তো মজিব ভাইকে ভোট দিয়েছেন, এবার একটু আমাকে দেন, যারা মজিব ভাইয়ের লোক ছিলেন। আপনি তো নিজে প্রকাশ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করলেন, সেই আপনি কথা বলেন, লজ্জা লাগে না? এরপরে আপনার আরেকটা প্রশ্ন সম্ভবত আপনার ছিল, একটা একটা করলে ভালো হয় উত্তর দিতে। জি, ওটা আবার করব। রাসেল ভাই, বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, বরং জামাত আওয়ামী লীগ হবে, কারণ জামাতের একটা এরকম অতীত ইতিহাস আছে। বিএনপি আসলে আওয়ামী লীগ হবে না। বিএনপি হবে, কেন হবে না? বিএনপি আওয়ামী লীগের মতো শক্তিশালী স্বৈরশাসক হতে পারবে না। আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের মতো এত শক্তিশালী হতে পারবে না। এখন ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহের বলেছেন যে সংসদে আমাদেরকে মনে হয় আমরা হচ্ছে এই বিএনপি জামাত এই আর ওই সরকারি দল হচ্ছে আওয়ামী লীগের মতো। কেন এটা বলেছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের রাজনীতি কি কেমন ছিল সংসদে? আওয়ামী লীগের রাজনীতি ছিল সংসদে বিরোধী দলকে শুধু রাজাকার 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 মানে 71কে টেনে নিয়ে এসে সার্বক্ষণিক দেশের কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, শুধুমাত্র বিরোধী দলকে এটা হচ্ছে বিএনপিকে রাজাকারের দোসর, জামাতকে রাজাকার, তারপর জিয়াউর রহমান সাহেবকে হচ্ছে স্বাধীনতার থেকে বাতিল করে দিচ্ছে, এই রাজনীতি ছিল। আজকে আমরা সংসদে কি দেখি? আমরা সংসদে সেম রাজনীতি দেখি। আমরা সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভগুলো, যে ট্যাগিং এর রাজনীতি, যে শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতিগুলো আমরা সেম সংসদে এখন দেখি। আমরা সংসদে আগে দেখতাম শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে তেলামি দেখতাম, বর্তমান সংসদেও সেম একই পরিবার ভিন্ন একটা পরিবারকে তেলামি ছাড়া। আপনি দেখেছেন এই লুৎফুর রহমান বাবর সাহেব একবার এই দিয়েছেন বক্তব্য দিবে, তখন আমাদের স্পিকার বলেছেন আপনি বক্তব্য বলেছেন, আমি তো বক্তব্যের জন্য এই দিন নাই। স্পিকার কি বলেছেন? বলে যে প্রধানমন্ত্রী মানে সংসদ দলনেতা না থাকলে আপনারা কেউ বক্তব্য দিবেন না। তার মানে কি সবাই চায় হচ্ছে সংসদ দলনেতা মানে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার জন্য, কারণ 5 মিনিট বক্তব্যের মধ্যে 3টা মিনিট ওনাকে নিয়ে তেলামি করা যায়। এই যে পরিবার কেন্দ্রিক তেলামি, এই তেলামিটা এজন্যই ওনাদের যে আচরণ, এই আচরণটা আওয়ামী লীগের মতো। এবং কি তখন জামাতকে বিএনপি জামাতকে গালি দিত তোরা বিএনপি জামাত, আর এখন সেম বিএনপি জামাতকে বলে জামাত এনসিপি দোসর, এভাবে শব্দ ব্যবহার করে। তার মানে আওয়ামী লীগের যেই আচরণগুলো,
আওয়ামী লীগের যে আচরণগুলো, সে আচরণগুলো বিএনপির মধ্যে এখন বিদ্যমান। আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে, আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে দেখেন যে আচরণগুলো ছাত্রলীগ করতো, যে আচরণগুলো যেভাবে ডাকসু নেতাদেরকে ডাকসু অফিসে গিয়ে হামলা করা হয়েছে, নুরুসহ অনেকের গায়ে হামলা করা হয়েছে, যেভাবে এই ডাকসুর ভিভিকে হামলা করা হয়েছে, তখন বর্তমানে সেম ডাকসুর প্রতিনিধিদেরকে থানায় গিয়ে মব তৈরি করে থানা ভেঙে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তার মানে কি, এই যে আওয়ামী লীগের যে আচরণ, এই আচরণ তো ভিন্ন কিছু না। আওয়ামী লীগ আমরা দেখতাম, আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতা আসার আগে একরকম ছিল, ক্ষমতা আসার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে, ক্ষমতা যাওয়ার পর সে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছে। আমরা সেম অবস্থা দেখেছি বিএনপি ক্ষমতায়। বিএনপি ক্ষমতার আগে সংবিধান মানি না, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ইস্তেহার। সে বিএনপি ক্ষমতায় এসে সংবিধান হচ্ছে একটা ধর্মীয় গন্তব্যে নিয়ে চলে গিয়েছে। তার মানে কি, এই যে সংবিধান তো আওয়ামী লীগ করতো। যে আমরা সংবিধানের, শেখ হাসিনা সবসময় বলতো আমি সংবিধানের বাইরে এক চুল পরিমাণ যাব না, সাংবিধানিক সরকার। সবসময় সেম বিএনপি, আমরা শপথ নিব না কারণ সংবিধানের শপথটা নেই। কিন্তু এই যে শপথটা নেই, কিন্তু যে সরকার আপনাকে নির্বাচিত করেছে সেই সরকার, এই যে আপনি 26 সালে ইলেকশন করেছে, এটাও তো সংবিধানে নেই, তখন আপনি সেটা বলেন না। আপনি যখন জাতির এই স্বাধীনতার ঘোষক হচ্ছে সংবিধানে আছে, 4 কতে বলা আছে এই শেখ মুজিবুর রহমান, তখন আপনি সংবিধানের কথা বলেন না, সংবিধানের কথা বলেন। কিভাবে তার মানে ব্যবহার করা হয়েছে, আপনি রাসেল ভাই, নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানকে কিভাবে ব্যবহার করা হয়েছে বা কোন কোন জায়গায় লঙ্ঘন করা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু নির্বাচনটা হয়ে গেলে নির্বাচিত সরকারের সামনে সংবিধান মেনে কাজ করা ছাড়া কোনো উপায় আছে? না, আপনি সংবিধান মেনে, আপনি এর আগে রাষ্ট্রপতিকে সরান নাই, কি বলেছেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এখন তো আপনার সাংবিধানিক কোনো শূন্যতা নেই, কারণ আপনি যদি তখন রাষ্ট্রপতিকে সরাইতেন তাহলে কে রাষ্ট্রপতি হতো? স্পিকারও নেই, স্পিকার হতো। কিন্তু এখন তো আপনার প্রথম যেদিন আপনি সংসদ চালু করেছেন সেদিন তো আপনার স্পিকার আপনি নির্বাচিত করেছেন। তার মানে আপনি যদি রাষ্ট্রপতিকে ওই দিন সরাইতেন তাহলে কি হতো? তাহলে যে স্পিকার ছিল তিনি ভারপ্রাপ্ত স্পিকার হতেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হতেন, আর ডেপুটি স্পিকার হতেন। কিন্তু তখন তো সমস্যা নেই। তাহলে আওয়ামী লীগের দোসরকে যে আপনি রেখে দিলেন, আমার ভাই খুব করে বলছেন যে সবচেয়ে বেশি পুনর্বাসন নাকি জামাত নাকি আওয়ামী লীগ করেছেন। শেখ হাসিনা কি বলেছেন? শেখ হাসিনা কি বলেছেন যে নির্বাচনের আগে আমাদের সাথে বন্ধু, নির্বাচন হওয়ার পর সব পল্টে নিল। আমরা বিএনপিকে ভোট দিয়েছি, এখন বিএনপি ক্ষমতা এসে সবকিছু পল্টে নিল। আপনি কি দেখেছেন? আপনি যত জায়গায় আপনি অফিস, আপনি দেখেন নির্বাচনে জয়ী হওয়ার পর বহু জায়গায় আমরা দেখেছি অফিসকে খোলা হয়েছে, আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। কিভাবে খোলা হয়েছে? আপনি দেখেন বড় বড় আওয়ামী লীগের চিহ্নিত যারা হত্যা মামলার আসামি তাদের জামিন হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি একটু নজর দেন, আপনি কোর্টের দিকে নজর দেন। তার মানে এই আইনজীবী, জামিন তো দেয়ার এখতিয়ার বিচারকের, আদালতের। জামিন দেওয়ার ইখতিয়ার আদালতে, কিন্তু আমাদের আদালত সেই পর্যন্ত এখন পর্যন্ত স্বাধীন হয়নি। তাহলে কি আমাদের আদালত, এই জন্যই তো দরকার ছিল যে সচিবালয়, যে আগে আপনি জানেন আমাদের আদালতগুলো হচ্ছে আইন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রণ হতো। এবং আমরা আগে দেখতাম আনিসুল হক সাহেব যিনি আইনমন্ত্রী ছিলেন, তার নিজস্ব চেম্বার ছিল। যে কোনো কোর্টে আমরা শুনতাম যে হচ্ছে কি বলে আইনমন্ত্রী চেম্বার থেকে তদবির আসছে। এটার জন্যই তো সচিবালয় তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের সচিবালয় তৈরি করা হয়েছে। সেই সুপ্রিম কোর্টের সচিবালয়, যেটা বিএনপি 7 দিন আগে ইস্তেহার দিয়েছে, ইস্তেহারে বলছেন এই সচিবালয়কে তারা শক্তিশালী করবেন এবং তাদের 31 দফার মধ্যে ছিল এই সচিবালয়ের কথা। সেই সচিবালয় ওনারা বাদ দিয়ে দিলেন। কারণ কি? ওনারা চান আগের সেই বিচার ব্যবস্থা, আগের বিচার, যে বিচার ব্যবস্থার মধ্যে ওনারা কন্ট্রোল করতে পারবেন, যে বিচারকদেরকে ওনারা কন্ট্রোল করতে পারবেন, যে বিচারকরা ওনাদের মাধ্যমে ওনাদের, এর আগে আমরা দেখেছি যে খায়রুল হক সাহেব, সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কেন? কারণ তাকে নিয়োগ দিয়েছে সেভাবে, তাকে আওয়ামী লীগের নিজস্ব এতে নিয়োগ দেওয়া হয়েছে, সে আওয়ামী লীগে সার্ভ করেছে। সেম এখন এই সংস্কারগুলো কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না কারণ ওনারা চায় ওনাদের মতো করে প্রত্যেকটা সরকার। দেখেন আমার ভাই একটা কথা বললেন যে এই কি বলে জামাত নাকি সবচেয়ে বেশি বেইমানি করেছে। আপনি দেখেন বিএনপির প্রথম ক্ষমতার স্বাদ, 91-এর প্রথম ক্ষমতার স্বাদ, সেদিন 140টা আসন পেয়েছে ক্ষমতার স্বাদ। বিনা স্বার্থে জামাত তার 18টা আসন তাকে যুক্ত করে প্রথম ক্ষমতার স্বাদটা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। বলেছে যে জামাত হচ্ছে কোনো ধরনের কোনো সত্য দেয় নাই। তখন আপনি 91 কোনো ধরনের সত্য দেয় নাই। সেই ইলেকশনে বেগম জিয়া ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কি হয়েছে, যে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য পরবর্তী আন্দোলনের মুখে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সুতরাং আমরা এই ইতিপূর্বে বিএনপির ইতিহাসগুলো আমরা দেখেছি, টু দ্যাট মেজরিটি পেয়ে বিএনপি কি করেছে। 2001-এর পরবর্তী, আমি অবশ্য জামাত বিএনপি ছিল, কিন্তু তখন ক্ষমতা তো ছিল, মূল ক্ষমতা ছিল বিএনপি। কিন্তু আপনি দেখেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক KM হাসান, তাকে শুধুমাত্র কারণ সর্বশেষ যিনি বিচারপতি হবেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। KM হাসানের 2 বছর বয়স সংবিধান পরিবর্তন করে তার বয়স বাড়ানো হয়েছে
শুধুমাত্র এই সামনের নির্বাচনটা তার নিজস্ব ব্যক্তির অধীনে হওয়ার জন্য। এবং কি সেম আমাদের যে রাষ্ট্রপতিকে সরাচ্ছেন না, জানেন কেন? জানেন 1 বছর পরে রাষ্ট্রপতিকে সরাবেন। কারণ কেন সরাচ্ছেন না? কারণ ওনারা চান যে এই রাষ্ট্রপতি, ওনারা যে সামনে যে 5 বছর পর যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা ওনাদের নিজস্ব একজন রাষ্ট্রপতির অধীনে হয়। সেম 2001 সালের যে চিন্তা করেছে, সেম চিন্তা থেকে হয়েছে। না হলে কেন রাষ্ট্রপতিকে এতদিন পর্যন্ত সরানো হয়নি? যদি বিএনপি এই চিন্তা করে থাকে যে 1 বছর পর তাকে সরালে আগামী নির্বাচনটা ওনাদের রাষ্ট্রপতির সময়ে হবে, তো এটা লাভ কি? রাষ্ট্রপতি বিএনপি থাকলে লাভ কি, লস কি? লাভ কি? এই তো দেশ যে চালাবেন। আপনি এর আগে দেখেছেন না, এই ইয়াজউদ্দিন সাহেব যখন আপনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঝামেলা শুরু হলো, তখন এই বিএনপির যে রাষ্ট্রপতি যিনি ইয়াজউদ্দিন সাহেব, তখন তার মাধ্যমেই তো পরবর্তীতে চেষ্টা করা হয়েছে। তার মানে এই যে রাষ্ট্রের মূল জায়গাটা তাদের হাতে রাখার জন্য, এটা হলে তার জন্য সুবিধা হবে। রাশেদ খান, আপনার একটা প্রশ্ন বাকি ছিল। হ্যাঁ, নাহিদ ইসলামের মনে হয় কোন একটা না, প্রশ্ন নাহিদ করেছিলেন। ইসলাম, আমি হয়তো ভুল করে নাহিদ ইসলামের নামটা বলে ফেলেছি। সেটা হচ্ছে যে আল মামুন রাসেল যেটি বলছিলেন যে বিএনপি আসলে কখনোই আওয়ামী লীগ হবে না, কিন্তু বিএনপির যে এখন আচরণ বা সরকারের যে আচরণ আওয়ামী লীগের মতোই। দেখেন, বিএনপি স্বৈরাচার হতে চায় না, হওয়ার সুযোগই নয়, এবং বিএনপি সংস্কারের প্রস্তাবনা দিয়েই আন্দোলন শুরু করেছে। জামাত যদি তার কোনো সংস্কারের প্রস্তাবনা আওয়ামী লীগের সময়কার দেখাতে পারে, তাহলে আমি জামাতকে ধন্যবাদ দিব। আজকে সংস্কার বলতে বলতে ফেনা তুলে ফেলছে। এই সংস্কারের কথা তো আওয়ামী লীগের সময় শুনি নাই। এখন মামুন সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো তো তিনি আওয়ামী লীগের সময় তিনি জনসভায় চিল্লিয়ে বলতে পারতেন। সেই 28 অক্টোবরের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন কি হয়েছিল। আরে বিএনপি রে পিটাচ্ছে, বিএনপি মার খাচ্ছে, জামাত চলে গেছে সন্ধ্যার আগেই। কি কারণে? আওয়ামী লীগের সাথে লিয়াজু করে। আওয়ামী লীগ বলেছে যে তোমরা যদি এখানে থাকো, বিএনপিকে একটু পরেই পিটাবো, তোমাদেরকেও পিটাবো। তো জামাত বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তো আন্দোলন করছেন, কিসের আন্দোলন করছেন? বিএনপি মার খাইছে, আপনারা অপ্রকাশ্যে থাকছেন, পরিচয় প্রকাশ করেন নাই, নানান কিছু করেছেন। ওই সময় মামুন ভাইরা যদি, আমরা তো পল্টনে আপনাদের সামনেই তো মার খাইছি, তাই না? মার খাইছে আবার গেছি। আপনারা যদি আমাদের সাথে নামতেন না, তাহলে তো হাসিনা এই 24 সাল পর্যন্ত থাকে না, এইভাবে ক্রসফায়ার করে গুম খুন করে মানুষকে এইভাবে হত্যা করতে পারে না। তো যাই হোক, বিএনপি তো মাঠে ছিল। হ্যাঁ, বিএনপিকে অত্যাচার করছে, নিপীড়ন করছে, বিএনপি সবসময় মাঠে ছিল। জামাত ইসলাম যদি বিএনপির সাথে একতাবদ্ধভাবে লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিত, হাসিনা কখনোই ফ্যাসিবাদ কায়েম করতে পারতো না। এই কায়েম করার পিছনে জামাতেরও দায় আছে। তিনি বলছেন যে সংসদে এমন আচরণ করছে, মনে হচ্ছে যে আপনার বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। আরে আপনারা তো আচরণ করছেন আওয়ামী লীগের থেকে, জাতীয় পার্টির থেকেও খারাপ। সংসদে আপনারা কি করছেন? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে এই চেয়ারের উত্তাপ আমি বুঝি, তিনি কতটা নমনীয়। তিনি শপথ নেওয়ার আগে জামাতের আমিরের বাসায় গিয়েছে, শপথ নেওয়ার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় গিয়েছে, নাহিদ ইসলামের বাসায় গিয়েছে। এটা প্রমাণ করে যে তিনি অপোজিশনকে সাথে নিয়ে দেশ চালাতে চেয়েছেন। আর সে আপনারা সারাদিন সংস্কার বিরোধী, প্রতারণা, মিথ্যাচার করছেন, গণভোট নিয়ে মিথ্যাচার করছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে মিথ্যাচার করছেন। আপনাদের মুখ থেকে তো আমরা অনেক কথা শুনেছি। আপনারা বলেছিলেন যে পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না, জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করব না। তো করলেন কেন? আপনারা তো জানেন যে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, স্বীকার করেন, তারপরে বলেন হ্যাঁ আপনার দাবি থাকতে পারে, আমি আপনার দাবিকে সম্মান জানাই। কিন্তু বিএনপি যে ভিন্নমত ছিল, আপনারও তো কোনো বিষয় ভিন্নমত ছিল। এই যে একটু আগে আপনি সংবিধানের খুব চমৎকার কথা বললেন, আপনার আমির কি বলেছে? আপনার আমির বলেছে যে এই সংসদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি কোথায় বলেছি, আমার নেতারা কোথায় বলেছে যে আমরা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাই? তার মানে এই সংবিধান তো আপনারা মেনে নিয়েছেন। সংবিধান যেহেতু মেনে নিয়েছেন, তাহলে সারাদিন সংবিধান নিয়ে এত কথা বলেন কেন? আর যদি না মানেন তাহলে বলেন যে মানি না। আপনার নেতা তো মেনেছে, মানে নাই? সুতরাং আপনার নেতা যেহেতু মেনেছে, এই টকশোতে আপনার নেতাকে অনুসরণ করে আপনাকে কথা বলতে হবে। অন্যথায় বলতে হবে যে আমি জামাত করি না, আমি দলকে অন করি না। দলকে একদিকে অন করবেন, আবার অন্যদিকে আপনি আমিরের বক্তব্য মানবেন না। হ্যাঁ, জামাত ইসলাম সংবিধানকে মেনে নিয়েছে, বিএনপি সংবিধান মানে। তবে ওই যে হাসিনার সময়ে সংবিধান যেভাবে বিভিন্ন জায়গায় সংস্কারের নামে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করার চেষ্টা করা হয়েছিল, ওই অনুচ্ছেদগুলো বিএনপি বাদ দিতে চায়। এইটাই হলো সংশোধন। এই সংশোধন আপনি কেন একমত হচ্ছেন না? আপনি একদিকে বলছেন 72-এর সংবিধান আমি মানি, অন্যদিকে আপনি বলছেন সংবিধান সংস্কার কমিশন, খুব ভালো কথা। কিন্তু যেহেতু ঐক্যমত কমিশনে সংস্কার হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, নতুন করে কি 5 বছর আবার এই সংস্কারের নাম ভাওতাবাজি করবেন?
9 মাসের ভাতাবাজিতে হয় নাই? 9 মাসে আপনারা কি পরিমাণ ঝামেলা আলোচনা হয়েছে। এখন আপনি আরো 5 বছর যদি এই সংবিধান করে সময় নষ্ট করেন, এই দেশের মানুষের উন্নয়নটা কিভাবে হবে? 9 মাসে তো আমরা ঐক্যমতে আসতে পারি নাই। না। বিএনপি তো জামাত না, জামাত তো বিএনপি না, ভিন্নমত তো থাকবে। আমরা মধ্যপন্থী দল, আর আপনারা ইসলামিক দল। আপনার সাথে আমার মতের পথের অনেক পার্থক্য থাকবে। এইটা কেন আপনি মানতেছেন না? আমাকে কেন বাকশাল হইতে বলেন যে আপনার সব দাবি মেনে নিব, আর আপনি আমার সব দাবি মেনে নেবেন? আপনার ভিতরে ভিন্নমত থাকুক। বিএনপি স্পষ্ট করেছিল যে আপনারা আপনাদের যে দাবিগুলো আছে, যেগুলো আমরা ঐক্যমতে আসতে পারছি না, আপনারা সেগুলো আপনাদের নির্বাচনী ইস্তেহারে দেন। যদি জনগণ এগুলো দেখার পরে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, ওকে, আপনারা সব বাস্তবায়ন করবেন। বিএনপির কথা তো স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জনগণের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, বেইমানি করেছে। কিভাবে? ইউনূস সাহেব নিজেই বলেছিল ঐক্যমত কমিশনের মিটিংয়ে যে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমতে আসব, আমরা সেই বিষয়গুলোতে সেটাই আমরা বাস্তবায়ন অগ্রসর হবে। হব। এমন বলেছিল যে বিএনপি, জামাত বা অন্যান্য দল কে কোন বিষয় ঐক্যমতে আসবে না, আমরা ওয়েবসাইটে লিখে দিব। বলে নাই কথা? তাহলে এই ইউনূস সাহেব কিভাবে ওই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হওয়ার পরে আবার যে আপনার জুলাই জাতীয় সনদ অধ্যাদেশ জারি করলো, সেখানে নোট অফ ডিসেন্ট কেন থাকলো না? প্রতারণা তো বিএনপি করে নাই, প্রতারণা ইউনূস সাহেব করেছে। এরপরে গণভোটের নামে গণভোট অধ্যাদেশ জারি করলেন। আপনি সেখানে 4টা প্রশ্ন, একটা উত্তর। বিএনপির মহাসচিবকে প্রতিবাদ জানিয়েছিল না? কথা বলেন, সত্যটা তুলে ধরেন। কিন্তু সত্যটা তুলে না ধরে আপনি আপনার মতন করে অর্ধেক সামনে এনে আপনি বলেন বিএনপি ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। মুখস্থ কথাবার্তা বন্ধ করেন। ঐক্যমত কমিশনে আমি ছিলাম, আল্লাহ উপরে সাক্ষী আছে। বিএনপি যেগুলো বিষয়ে সম্মত হয়েছে, বিএনপি সেগুলো সংস্কার করতে চায়। দেখেন, এই সংস্কারগুলো করতে গেলেও কিন্তু অপোজিশনের সহযোগিতা লাগবে। আরে সংস্কার কি মুখের কথা নাকি? তাহলে ইউনূস সাহেব তো ফেরেস্তা ছিল। নাহিদ ইসলাম 6 মাসে সংসদে তো 36 মিনিট ভাষণ দিল। 6 মাসে কি সংস্কার করেছে? আপনি তো সাংবাদিক, আপনার কাছে প্রশ্ন, গণমাধ্যমের কোনো সংস্কার সে করেছে? কোন উদ্যোগ নিয়েছে? আপনি বলেন। না, হয়নি। নিয়েছে তো? নেয়নি তো। যে নাহিদ ইসলাম এত ফেরেস্তা, দেবতা, 6 মাসে নিজে কোনো সংস্কার করতে পারে নাই, বরং হান্নান মাসুদরা থানা থেকে সাদাবাজদেরকে সারিয়ে এনেছে। এই হাসনাতরা নিজের এলাকায় বরাদ্দ নিয়েছে, আসিফ মাহমুদরা নিজের এলাকায় বরাদ্দ নিয়েছে, নাহিদ ইসলাম নিজের এলাকায় বরাদ্দ নিয়েছে। তাহলে কিসের সংস্কার করেছে তারা? জি। আজকে বড় বড় কথা বলছে, আমি বিশেষ করি। দেখেন, তিনি বললেন যে আজকে নাকি ছাত্রদল নাকি ছাত্রলীগ হয়ে গেছে। যাদেরকে কেন্দ্র করে আপনি মাফ করার কথা বলছেন, সে কি ওই নারী নেত্রী আপনার আজকে জামিন পেল, ইমির সাথে মাফ করে নাই? তাকে কি রিকশায় করে তুলে থানায় তুলে দেয়নি? এতদিন কেন তাকে কারাগারে থাকতে হলো? প্রতিবাদ করেছিলেন। আপনি তো আইনের কথা বললেন, তাহলে আপনি আইনজীবী হিসেবে কারাগারে এই কে ন্যায় রাখছেন? বিচারে, হ্যাঁ, এই ক্ষমতা তো 2 মাস হয়েছে, তারা ছাড়েন নাই কেন? আপনি আপনি কেন মাফ করলেন? 2 আপনি মাসে মাফ ছাড়েন নাই করলেন কেন? না? মাফটা কেন 2 মাস করলেন? 2 মাসে ছাড়েন নাই আপনি তো কেন মাফ সেটা করার বলেন। কথা ছাত্রদলকে বলে, আপনি কেন করলেন? 2 মাস তো ক্ষমতা আসেন, 2 মাসে আপনি ছাড়েন কেন নাই কেন? বলেন? আরে আপনি কেন এভাবে তুলে দিয়ে আসলেন? আমি আপনাকে আপনি তো বললাম, পরে আপনি আন্দোলন তো করতেন। বললেন যে 2 মাসে ছাড়েন আপনি নাই মাফ কেন? করেছেন কেন সেটা বলেন। আমি বললাম 2 মাসে ছাড়েন নাই কেন সেটা আপনি বলেন। মাফ করেছেন কেন সেটা আপনি তো বলেন। ক্ষমতা আসেন মাফ 2 তো মাস হলো, করেছেন। আপনি ন্যায় বিচার চান, হ্যাঁ, তাহলে আপনি ন্যায় তো বিচার মাফ যদি করেছেন। চান, শোনেন, 2 মাস আটকে রাখছেন আপনি কেন? ন্যায় বিচার চাইলে সেটা আপনি বলেন। কেন মাফ করলেন? সেটা বলেন। আপনি ন্যায় বিচার চাইলে আপনি কেন মাফ করলেন? দেখেন, আজকে ক্যাম্পাসগুলোর রাজনীতি যেভাবে ছাত্র শিবির ধ্বংস করছে, ছাত্রলীগের থেকেও খারাপ আচরণ করছে ছাত্র শিবির। আরে ছাত্রলীগ তো প্রকাশ্য শত্রু ছিল, ওদেরকে মোকাবেলা করা গেছে। কিন্তু এই শিবির তো আজকে গোপন শত্রু। আপনার 4টা বিভাগ তারা খুলে নিয়েছে। প্রথমত, প্রকাশ্যে একটা অংশ রাজনীতি করবে, একটা অংশ ক্ষমতাসীনদের সাথে মিশে গিয়ে রাজনীতি করবে, একটা অংশ সাধারণ শিক্ষার্থী হিসেবে রাজনীতি করবে, আর একটা অংশ পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করবে। এখন ছাত্রদল কোনটাকে মোকাবেলা করবে? ছাত্রদল যখন হল কমিটি দিচ্ছে, আপনি সাধারণ শিক্ষার্থী বেশে আপনি নামাই দিচ্ছেন। এই যে তিতুমির কলেজে কি হলো, জি, রাশেদ সেখানে খান। কি হলো? আমি একটু শেষ করে 1 মিনিটে শেষ করবো। তা আপনি এই গুপ্ত রাজনীতির নামে, পরিচয় প্রকাশহীন রাজনীতির নামে আজকে ছাত্রদল বিএনপিকে ক্ষতি করছেন। এমন যদি হতো যে এই অপ্রকাশ্য গুপ্ত রাজনীতির মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনি বিএনপিকে ধ্বংস করার জন্য, ছাত্রদলকে ধ্বংস করার জন্য, তাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য আপনি সাধারণ শিক্ষার্থী বেশে যে ছুরিটা মারতেছেন, এর প্রতিবাদে আমি কি কথা বলতে পারবো না? জি। আজকে দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, জি, আপনার এটা কাছে ছিল জামাত এবং রাশেদ- এনসিপির সরকার। রাশেদ- আজকে আপনারা রাশেদ খান, আপনার মনে কাছে করছেন আবার- যে আওয়ামী লীগের বিদায় ঘটিয়েছেন, এবার বিএনপির বিদায় ঘটাইতে হবে। এই জন্য আপনারা সংস্কারের নামে আপনারা আজকে বিএনপির বুকে ছুরি মারার চেষ্টা করেছেন। জি। বিএনপির দোষটা হলো যে বিএনপি নির্বাচনটা আদায় করে নিয়েছে। মামুন রাসেল, আপনারা বিএনপির বুকে ছুরি মারার চেষ্টা করছেন সংস্কার করে। অন্যদিকে বিএনপির একজন নেতার একটি মন্তব্য আছে, এটা জুড়ে দিই। বাংলাদেশ জামাত ইসলামীকে আফিমের সঙ্গে তুলনা করেছেন এবং আফিমের চেয়ে ভয়ঙ্কর বলেছেন, যদিও জামাত এটি প্রতিবাদ জানিয়েছে। দেখেন, ভাই বলার আগে প্রথম কথা আরেকটা হচ্ছে, কথা প্রথম আমার- কথা হচ্ছে, না, 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 বলেন, বলেন, অনেক না, এটা খুব শুনেন, গুরুত্বপূর্ণ। ভাই বলতে খুব শুনেন, ভালো হবে। না, শুনেন, না, আপনার শেষ বলতে করি। খুব ভালো হবে। এই যে না, ইবনে না, সিনা, না, না, শুনেন, আপনি- শুনতে হবে। অনেক শুনেন, টাইম ইসলামী আছে তো। ব্যাংক, ইসলামী ব্যাংক শুনেন, এবং আপনাকে- ইবনে সিনা, আপনারা কাদের নিয়োগ আপনি দেন? শুনেন। শিবিরের বাইরে তো কেউ নিয়োগ পায় না। দাঁড়ান, এবার বলেন, শুনেন। এবার বলেন। আমার ওই ভাই হচ্ছে এই যখন বক্তব্য দেয়,
কারণ ওনারা হচ্ছে রাজনৈতিক নেতা, তো ওনারা যখন এই বাইরে জায়গায় যখন বক্তব্য দেয়, তার সামনে যারা বসে থাকে এদের শিক্ষার মান বা এদের পড়াশোনা কতটুকু, একতরফা বক্তব্য দেয়, গরম বক্তব্য দিলে ওরা সবাই হাতে তালি দিয়ে মজা পায়। কিন্তু এর বক্তব্যের মাঝে আপনি যে বুঝেন না যে আপনি যে কত তথ্যকে অপতথ্য দিচ্ছেন। আপনি বলেন কোনটা কোনটা আপনি দিয়েছে বলেন আপনি। দেখেন উনি বারবার এই ছাত্র দলের একটা এই নিয়ে আসলো, এই কলেজের আপনি কালের কণ্ঠে এটা দেখেছেন, কালের কণ্ঠে বলেছে ছাত্রদল হল সভানেত্রী নিজেই চান না ছাত্র রাজনীতি। কালের কণ্ঠ, ছাত্রদলের নেত্রী, হ্যাঁ হল নেত্রী, প্রমাণ আছে আপনার হল নেত্রী, কালের কণ্ঠ, এটা কালের কণ্ঠ, এটা ছাত্রদলের নেত্রী। কালের কণ্ঠ। তারপরে দেখেন, আহা কালের কলেজে মাস্ক পরে আর ইয়ে পরে, এটা আমি পত্রিকার এই দিচ্ছি। তারপরে দেখেন, তারপরে দেখেন কালের কণ্ঠতে এটা ভুলভাবে দিতে পারে। আচ্ছা ভুলভাবে সেটা এ হোক। তারপরে দেখেন, আমি দেখি নাই, আপনি তো দেখবেন না, আপনি তো একতরফা দেখেন, সমস্যা তো এখানে। একটা পত্রিকা আপনি একতরফা দেখেন, এরপর দেখেন আরেকটা পত্রিকা দেখেন, তিতুমির হল কমিটি ছাত্র দলের পদ পাওয়া নেত্রীরাও বলছে আমরা রাজনীতি চাই না। কোন পত্রিকা এটা? রাজনীতি চাই না। দেখেন আপনি দেখেন, এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস। ডেইলি ক্যাম্পাস কাদের পত্রিকা? দেখেন আপনি কালের কণ্ঠকে বানাই দেন জামাতের পত্রিকা, বলেন বলছি কাদের পত্রিকা? আপনি কালের কণ্ঠকে বানাই দেন কাদের পত্রিকা? সময়জীবীকে বানাই দেন। দেখেন এবার আসি, দেখেন উনি অপতথ্য কোথায় দিচ্ছে আমি এবারে আপনাকে বলি। উনি বলল যে আমরা এখন সকল সংবিধান মানি, আমরা সংবিধান মানি, আপনারাও সংবিধান মানতে হবে। হ্যাঁ আমরা বলি সংবিধান মানতে হবে, কিন্তু সংবিধান মানেন কোথায়? যেখানে আপনার সুবিধা মতো। সংবিধানে 59-এ বলা আছে যে সিটি কর্পোরেশনে যা আছে মাস্ট বি ইলেক্টেড, নির্বাচিত হইতে হবে। সেখানে আপনি প্রশাসক নিয়োগ করলেন, এখানে কি সংবিধান মেনেছেন আপনি? সংবিধানের দোহাই তো দেন আপনি যে আপনি সংবিধান মানেন। তারপরে সংবিধানে আপনারা সব জায়গায় বক্তব্য দেন, আমাদের মন্ত্রীরাও বক্তব্য দেয় সংসদে বসে, অথচ ওনাদের দায়িত্ব হচ্ছে সংবিধানকে সুরক্ষা করা। সেই মন্ত্রীরা বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমাদের সংবিধানে 4-এর কত আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। আপনি বলেন যে সংবিধান পরিবর্তন করেন, আগে পরিবর্তন করা ছাড়া আপনি কিভাবে বলেন? আপনি যখন আমি শেষ করি, আমি আপনার ভাষণের সময় কিন্তু ইন্টারফেয়ার করি না। দেখেন এরপরে ওনারা যখন শপথের কথা আসলো সংবিধানের, তখন বলল যে আমরা 2টা শপথ নিচ্ছি না। কেন? কারণ 2য় শপথটা আমাদের সংবিধানে নেই। আমরা সংবিধানে যুক্ত করব, তারপরে শপথ গ্রহণ করব। তার মানে আপনি সংবিধানে যুক্ত করবেন। তাহলে আপনি যে স্বাধীনতার ঘোষক বারবার বলে আপনার এই কি বলে জীব ভিজাচ্ছেন, আপনি তখন তো বলেন না সংবিধান আগে যুক্ত করব তারপরে স্বাধীনতার ঘোষক বলবো, তখন তো আপনি বলেন না। তারপরে দেখেন অপতথ্য, ওনারা বলল জুলাই সনদের এতদিন বিএনপি আইনমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে প্রতারণার দলিল। আমার মাথা ধরতো না যে আসলে প্রতারণার দলিল কে কার সাথে প্রতারণা করেছে। এনসিপি স্বাক্ষর করে না এই জন্য প্রতারণা করেছে, নাকি বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে এই জন্য প্রতারণা করেছে, নাকি জামাত একটু লেট করেছে স্বাক্ষর করতে, কে প্রতারণা করেছে? ওই দিন সংসদে পেয়ে গেলাম যে কে কার সাথে প্রতারণা করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে ফেললেন যে আমরা নির্বাচনের হবে না, এই জন্যই আমরা বাধ্য হয়ে আমরা এটাকে স্বাক্ষর করেছি। তার মানে আমরা জাতিকে প্রতারিত করেছি। এই যে প্রতারণার একটা এক্সাম্পল ক্রিয়েট করা, মানে প্রতারণা যদি কোনো আর্ট হয় সেটা আর্টিস্ট হবে। এ আমাদের ভাইরা আর্টিস্ট। আপনি প্রতারণা ডিরেক্ট বলে দিচ্ছেন, আপনি এটা ভালো দিক, এটা একটা ভালো দিক যে বলে দিচ্ছে। তাহলে একদিকে বললেন আপনাকে জোরপূর্বক নির্বাচনের জন্য করেছেন, অন্যদিকে বলেন জুলাই সনদের প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমার ভাই একটু আগে বলল যেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিই নাই সবগুলো অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয়, এটার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল না আপনার, তাহলে এটাকে আপনি পালন করেছেন নাকি বাতিল করেছেন? আপনি কি পালন করেছেন নাকি বাতিল করেছেন? বাতিল করেছেন আপনি। 31 দফার মধ্যে সচিবালয়ের কথা আছে, এবং কি তার এক সপ্তাহ আগে ওনারা যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারে বলেছেন আমরা সচিবালয়কে শক্তিশালী করব, সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে কি নোট অফ ডিসেন্ট এটাতে ছিল না? এটা তো আপনার নোট অফ ডিসেন্ট ছিল না। তারপর আপনার নোট অফ ডিসেন্ট ছিল না, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ আপনি বিভিন্ন বিভাগে নেবেন, এখানে আপনার হাইকোর্টে আপনার নোট অফ ডিসেন্ট ছিল না, এবং এটা আপনার 31 দফায় ছিল। সেটাকে আপনি করতে পারবেন? আরে মাত্র 3 মাসে উনি সরকার সামনে করবে, এটার জন্য গণপরিষদ লাগবে। আলোচনা আইন না বুঝলে সমস্যা এখানে। এটার জন্য আপনি ওইটা যদি করতে হয়, কারণ এটা একটা মানে মীমাংসিত ইস্যু। আমাদের 1989 সালে অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে মীমাংসিত ইস্যু হয়েছে যে আমাদের যেহেতু ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের যে ফেডারেল গভর্নমেন্ট না, আপনি চাইলে আমাদের বিভাগ বিভিন্ন জায়গায় নিতে পারবেন না। পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল এরশাদের আমলে, পরে অ্যাপ্লাইড ডিভিশন এটা খারিজ করে দিয়েছে। তার মানে এটা মীমাংসিত ইস্যু। আপনি গণপরিষদ ছাড়া, সংবিধান কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি ছাড়া আপনি পারবেন না। তাহলে সেটাও তো আপনার নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে আপনি গণপরিষদের শপথ নেন না কেন? তারপরে দেখেন উনি আরেকটা বিষয় নিয়ে আসলেন, 28 অক্টোবর নাকি সেদিন 28 অক্টোবর সেদিন প্রোগ্রাম জামাত বিএনপি একসাথে করার কথা। বিএনপি জামাতকে বলেছে যদি আমরা আপনাদের সাথে রাখি তাহলে আমরা অনুমতি পাবো না, আর আমরা অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে চাই। তো সুতরাং আপনাদেরকে ছাড়া আমাদেরকে অনুমতি পত্র দিতে বলেছে।
তখন তারা একা অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছে। সেদিন জামাত অনুমতি প্রোগ্রামে পায় নাই, সেদিন জামাতকে অনুমতি দেওয়া হয় নাই। সেদিন জামাত প্রোগ্রাম করেছে, 3-4 জন গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও প্রোগ্রাম করেছে জামাত। সেদিন অনুমতি পায় নাই, সেদিন অনুমতি পেয়েছে বিএনপি। জামাত অনুমতি না পাওয়া সত্ত্বেও প্রোগ্রাম করে জামাত চলে গিয়েছে। বিএনপি যদি একা প্রোগ্রাম করেছেন, একা শেষ পর্যন্ত ওনাদের লক্ষ লক্ষ লোক ছিল, ওনারা সেদিন মোকাবেলা করতে পারেন এই সরকারকে, একা মোকাবেলা করতে কখনো পারেন নাই। আপনি মার্চ ফর ডেমোক্রেসি কে ডেকেছিল? আমাদের বেগম জিয়া ডেকেছিল। মার্চ ফর ডেমোক্রেসি দিন কার 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 জনশক্তি শহীদ হয়েছে? শিবিরের জনশক্তি শহীদ হয়েছে, মানসুর মালিবাগে শহীদ হয়েছে। সেদিন বিএনপি সকল নেতাদের মোবাইল নাম্বার বন্ধ ছিল। তো তাহলে আপনি নিজে প্রোগ্রাম ডাকলেন, আপনি নিজেই ছিলেন না। আপনি দেখেন গুম বলেন, হত্যা বলেন, কি পরিমাণ। জামাত থেকে এক সময় জামাতকে বলা হয়েছে আপনারা বিএনপিকে ছেড়ে দেন, আপনাদের নেতৃবৃন্দ একজনকে ফাঁসি দেওয়া হবে না। তারপরও জামাত সেটি করেনি, জাতির সাথে বেইমানি করে নাই, জাতির সাথে বেইমানি করে নাই। জামাত সেদিন চাইলে, এই যে বলে আপোষ করে নিয়েছে আওয়ামী লীগের সাথে, জামাত সেদিন চাইলে আপোষ করতে পারতো। জামাত যদি শেষ দিকে আপোষ করতো, তাহলে আওয়ামী লীগের শেষ কামড়, আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার আগে প্রথম নিষিদ্ধ করেছে কাকে? বিএনপিকে করেছিল নাকি জামাতকে করেছিল? জামাত শিবিরকে করেছিল। তাহলে আপনি যদি বলেন লিয়াজু করেছিল, তাহলে কেন তারা শেষ কামড়টা জামাত শিবিরকে দিতে চেয়েছিল? এগুলা বললে মানুষ হাসবে। আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন, আপনি রাজনৈতিক বক্তব্য ময়দানে দিবেন, একতরফা বক্তব্য, শুধুমাত্র দর্শক শুনবে। কিন্তু আপনি যখন টিভি সেটে আসবেন, আপনি যখন কোথাও আলোচনাতে আসবেন, তখন এই রাজনীতি বক্তব্য দিলে এই বক্তব্য কিন্তু মানুষ শুনবে, মানুষ ট্রল করবে। আপনাকে চিন্তা করতে হবে, আপনি রাজনীতিবিদ। আপনি যদি মনে করেন না আমাকে একতরফা কথা বলতে হবে, একটা পার্টিকে খুশি রাখতে হবে, না। কারণ সবার আগে বিবেক। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য এখানে, মানুষের বিবেক আছে, মানুষের হোশ আছে, মান আছে এবং হোশ আছে। আপনাদের মান এবং হোশ রাখতে হবে যে আমি কোন কথা বলবো। আমি অবশ্য দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব, কিন্তু এমন কথা বলবো না যে কথাটা জাতির সাথে গাদ্দারি হয়। জামাত চাইলে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতে পারতো, কিন্তু কখনো আপোষ করেনি এবং জামাত কখনো বেইমানি করে না। জামাত 24শে জুলাই গণঅভ্যুত্থানে যখন তাদেরকে নিষিদ্ধ করা হলো, তখন তারা মনে করলো আমাদেরকে মাঠে নামতে হবে। এর আগে জামাত একবারে ভাবছে নামি, একবারে ভাবছে না নামলে কি হবে। এই কনফিউশন তাদের মধ্যে সেই 28 অক্টোবরেও ছিল। তিনি যে কথা বললেন, কোন নেতার সাথে কথা বলেছেন সেই নেতার নাম সহ বললে খুব ভালো হতো। আমি নতুন তথ্য শুনলাম যে ওই দিন নাকি জামাতের 3-4 জন গুলিবিদ্ধ হয়েছে। আর জামাত যদি বিদায় নিয়ে চলে যায়, গুলিবিদ্ধ কেমনে হয়? আপনি নিজেই বললেন জামাত প্রোগ্রামে ঢোকার সময় গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে সেটা তো আমি শুনলাম। এর সামনে নটরডেমের পিছনে গুলিবিদ্ধ হয়েছে, ভিডিও আছে। শেষ করি। নতুন তথ্য দিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটা হিস্ট্রি লিখে জাতিকে জানান। তো যাই হোক, 28 অক্টোবরে বিএনপি তো মাঠে ছিল, ঠিক আছে। আপনি মাঠে থাকতেন, বিএনপির সাথে কি আচরণটা হয় দেখি, বিএনপি থাকে কি যায়, তারপর আপনি যাইতেন। আপনি আগে আগে কেন গেলেন? আপনি যেখানে দেখছেন যে বিএনপির 12 থেকে 14 লাখ মানুষ এসেছে, আপনারও তো 4-5 লাখ মানুষ এসেছিলেন, তাই না? একসাথে ফাইটটা দিতেন। বিএনপির লোকজন মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি, আমরা দেখছি ছাত্রদল শিবির কই 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 কোথাও নাই। তো এরকম ঘটনা তো ঘটেছে। দেখেন 14 সালের পর থেকে মোটামুটি জামাত ইসলাম মাঠের বাইরে ছিল এবং তারা এক ধরনের গুপ্ত হয়ে গিয়েছিল, যেটা তাদের প্রোগ্রামেও স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে গুপ্ত গুপ্ত, মানে তারা গর্বিত এই গুপ্ত এটা নিয়ে আর কি। তো যাই হোক, জুলাই সনদে বিএনপি উনি বললেন যে বিএনপি বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে কোনটা, যেটাতে আমরা স্বাক্ষর করেছি ওইটা। এখন আপনি নিজে তো ওইটাতে স্বাক্ষর করেছেন, তাহলে আপনি তো বেইমানি করছেন। আপনি যেটা স্বাক্ষর করলেন, আপনি সেটার বাইরে আরেকটা কেন চান? আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনি এখন আরেকটা বাড়িতে আরেকটা সুন্দরী, মানে সুন্দর সন্তান জন্ম নিয়েছে, দেখতে শুনতে ভালো, আপনি বলছেন ওইটা আমার, এটা আমার না। সমস্যা তো এখানে হয়েছে। আরে আপনার জুলাই সনদ যেটাতে আপনি স্বাক্ষর করেছেন সেইটা, এরপরে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছে বা ঐক্যমত্য কমিশন দিয়েছে, এইটা আপনার সন্তান না, এইটা আপনার জুলাই জাতীয় সনদ না। মিথ্যাচার কেন করেন? মিথ্যাচার আমি করি না, আপনি করলেন। আপনি সংবিধান তো আপনি করতেই পারেন না। এর কারণটা কি জানেন? এর কারণটা আপনার আমির এই সংবিধানকে ওন করেছে। আর আপনি যে বললেন না যে সংবিধান মানলে তো আসলে শেখ মুজিবের ছবি টাঙায় রাখতে হয়, আর হচ্ছে আপনার যে তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে আমাদেরকে মানে মেনে নিতে হয়। আরে এগুলো ঐক্যমত্য কমিশনে ফয়সালা হয়ে গেছে না? আমি তো এই জন্যই বলছি ঐক্যমত্য কমিশনে এগুলো ফয়সালা হয়েছে, আলোচনা হয়েছে, এগুলো আপনিও মেনেছেন, আমিও মেনেছি যে না, শেখ মুজিব তিনি স্বাধীনতার ঘোষক না। আপনি ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছেন না? সেই আমি তো ওইটাই বলছি, যেইটা ওইখানে ফয়সালা হয়ে গেছে ময়দানে, তাই না? ওই ময়দানে যেটা ফয়সালা হয়েছে, মানে ওই যে পুলিশে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মারা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো? এটা ময়দানে ফয়সালা হয়ে গেছে। ঠিক একইভাবে অনেকগুলো বিষয় সংবিধানের ঐক্যমত্য কমিশনে ফয়সালা হয়ে গেছে, সেটা শেখ মুজিবের ছবি এবং একই সাথে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক কি ঘোষক না। এখন আপনি একবার ফয়সালা করলেন, আবার আপনার বিতর্কের জন্য রসদ জোগাতে আপনি সেটা টেনে আনলেন কেন? সংবিধানের বিতর্কিত বিষয়গুলো নিয়ে মোটামুটি
বিএনপি, জামাত, অন্যান্য দল, গণ অধিকার পরিষদ, এনসিপি ঐক্যমতে এসেছিল, ঐক্যমত কমিশনেই। সুতরাং ওইগুলো ফয়সালা হয়ে গেছে। এখন কি? এখন সংবিধান যেটা ওই যে বিএনপির সময় ছিল, জামাত যে সময় বিএনপির সাথে ছিল, ওই সংবিধানের কথা আপনি বলেন। ওই সংবিধানে কি শেখ মুজিব জাতির পিতা ছিল? ছিল না। ওই সংবিধানে কি শেখ মুজিবের ছবি পিছনে টাঙায় রাখতে হইতো? ছিল না। তো ওই সংবিধান তো আপনি মানেন, আপনি নিজেই বলছেন, আপনার আমির বলছে। তো যাই হোক, আমি মিথ্যাচার করে কথা বলি না। এখন আমাদের জামাত ইসলামের বন্ধুরা, আমাদের শিবিরের বন্ধুরা সত্য কথাগুলো শুনলেই দাও গালি। কারণ গালি দিলে আমি ভয় পেয়ে পরবর্তীতে টকশোতে আসবো না, কথা বলবো না, তাদের সমস্যাটা এখানে। সে ভাবছে এই কথাগুলো আমি বলে যাই। বিএনপি যে বিষয়গুলো, বিএনপি এখনো পর্যন্ত অধ্যাদেশগুলো তোলে নাই, বিএনপি বলছে এগুলো আলোচনা করব। এমনকি তাদেরকে আহ্বান জানিয়েছে, আসেন আমরা কমিটি করি, আমরা আলোচনা করি। আমরা এই আহ্বান জানিয়েছে। আপনি বলছেন কি, হ্যাঁ কমিটিতে আমি যাবো, 50% ভাগ দিতে হবে। মানে ভাগের রাজনীতি নাকি এইটা? জনগণ আপনাকে আসন দিয়েছে না? আপনার যারা অপোজিশনে আপনার সাথে আছে তাদের সাথে আপনি 77টি আসন আপনি পেয়েছেন, বিএনপি যতগুলো আসন পেয়েছে, তাই না? তো এই বিএনপির আসন অনুপাতে বিএনপি কমিটির সদস্য পাবে, আপনার আসন অনুপাতে আপনি কমিটির সদস্য পাবেন, কিন্তু আপনি সমান সমান ভাগ চাচ্ছেন। তো সমান সমান ভাগ চাইলে তো আপনার সরকারে যাওয়ার দরকার ছিল। আর সরকারে যাওয়ার জন্য তো আপনি বিএনপিকে সংস্কার বিরোধী বলেছেন, আপনি বহু কিছু বলেছেন, চাঁদাবাজ বলেছেন। যে চাঁদাবাজের গল্প আপনি সারাক্ষণ শোনান। আমি দেখলাম যে তাদের যারা সংরক্ষিত আসনের মহিলা এমপি এসে এই চাঁদাবাজের গল্প শোনাচ্ছে, কিন্তু এই চাঁদাবাজরা যে এখন এনসিপিতে ভিড়েছে সেটা বলতেছে না। আপনারা এনসিপির সাথে জোট করার আগে এনসিপিকে আপনাদের সন্তান বানিয়েছেন না, যে বাপের থেকে বাড়তেছেও না? আমরা তো দেখেছি যে ওই সময় জামাত বিএনপির মধ্যে এত তর্ক বিতর্ক ছিল না। তর্ক বিতর্ক ছিল সব থেকে বেশি এনসিপির সাথে। মানে এনসিপি বাংলাদেশের নতুন একটি বড় দল হোক, এটা আপনারা চান নাই। এই জন্য এনসিপি বাধ্য হয়ে আপনাদের এই যে আমার নিয়ে সমালোচনা গালিগালাজ কেন করছেন, যাতে করে আমি চুপ হয়ে যাই, চুপ হয়ে আপনাদের কাছে মাথা নত করি, নত স্বীকার করি। ঠিক এনসিপি এই কাজটা করেছে। আমি সর্বশেষ বলি, শোনেন, এনসিপি বাংলাদেশে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি করেছিল, সেই সম্ভাবনাকে নষ্ট করেছে জামাত। এমনকি নাই তো এখানে না, নাই ঠিক আছে, কিন্তু উনি তো এনসিপি। উনি কি এনসিপি না? এনসিপি আর জামাত ভাই ভাই না? একই তো, আলাদা কি? উনি এনসিপি কে ডিপেন্ড করবে না কেন? যদি জামাত ইসলামকে উনি ডিপেন্ড করতে পারে, উনি একজন আইনজীবী, উনি কিন্তু জামাতের কোনো নেতা না, পদেও নাই। তো আইনজীবী হয়ে যদি উনি রাজনৈতিক বিশ্লেষক, তো মানে টকশোর দেখেন, নাম দেখেন রাজনৈতিক বিশ্লেষক রেখা, তো রাজনৈতিক বিশ্লেষক মানে কি? উনি বিশ্লেষণ সবার পক্ষে করবে, উনি শুধু জামাতের পক্ষে নিজের অবস্থান নিতেছে, বিশ্লেষণ কিন্তু কিছু করলো না। তাই বুঝি না। আমি আরেকটা টকশোতে ছিলাম, দেখেন সে কিন্তু ছাত্র শিবিরের মহানগর দক্ষিণ বা উত্তরের সেক্রেটারি ছিল, সাব্বির সাহেব, উনিও জানবে। সে এখন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আমি জামাতের কাছে, শিবিরের কাছে জানতে চাই, শিবির আহমেদ, হ্যাঁ, তো তাদের কাছে জানতে চাই, আরে আপনি প্রকাশ করেন আপনি তো গর্বিত শিবির করে, তাই না? আপনি তো গর্বিত জামাত করে, তাহলে আপনার নামটা প্রকাশ করেন। কেন আপনাকে বিশ্লেষক পরিচয়ে টকশোতে আসতে হবে? আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন। আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার এসে জামাতের পক্ষে বলেন। আমরা কনফিউশনে পড়ে যাই। না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাইয়ের প্রতি অনুরোধ করবো, আপনি শুধু জামাতের পক্ষেই বলেন। আর যদি রাজনৈতিক বিশ্লেষক হন, তাহলে আপনাকে অবশ্যই এনসিপির পক্ষে বলতে হবে, বিএনপির পক্ষে বলতে হবে, যে এই কাজগুলো আপনারা করছেন না। জি, আপনার কাছে আবার আসবো। আসলে শুনেন, আমি আসলে ভাই তো খুব চমৎকার করে বললেন যে আমি তো, উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে, এদের কোনো নিজস্ব করে পেশা নেই। এর রাজনীতিও তো ওদের পেশা, এদের আয় ইনকাম সব কিছু। কিরে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে, আপনি পেশা তালিকা দেখেন, পেশার তালিকার মধ্যে কোনো পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতি তো পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপরে আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোনো পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশায় মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে, রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার ভাইয়ের কোনো পোস্ট আছে কিনা আমি জানি না। এখন বিএনপি ইলেকশন করলে যদি নেতা হয়ে যেতে পারে, তাহলে তো ভিন্ন বিষয়। এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো আমার পেশা না। আমার পেশা না, আমার পেশা, আমি আইনজীবী, আমার পেশা। আমি, আপনি দেখেন পৃথিবীতে পাগল এবং পৃথিবীতে পাগল এবং বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না। প্রত্যেকের একটা পক্ষ আছে, প্রত্যেকে। আপনি উপস্থাপক, আমি আপনাকে বলবো না যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ, কখনো বলবো না, কারণ আপনারও একটা পক্ষ পছন্দ থাকতেই পারে। আমি বলবো এটা দোষ।
কারণ এটা আপনার পছন্দ থাকতে পারে, যে কোনো একদিকে আপনার পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন পেশা আসবেন তখন আপনার নিরপেক্ষতা, আপনি ভূমিকা পালন করেন। সেম আমার একটা পছন্দ থাকতে পারে, আমার একটা দলকে আমি পছন্দ করতে, কিন্তু আমি এটাকে পেশা হিসেবে কেন উত্থাপন করব? কারণ আমি কখন পেশা হিসেবে উত্থাপন করব, আপনি দেখবেন বিএনপি রাজনীতিটা হচ্ছে ব্যানার সর্বস্ব, সব জায়গায় এই কোনো পোস্ট নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে অমুক নেতা, তার মানে কোনো প্রবলেম হলে তার কাছে যাব। আর সে ওই যে রাজনীতি নেতা, সে যে পরিচয়টা অন করছে, সে হচ্ছে তার কোনো টাকা পয়সা বা যে চাঁদাবাজির কথা বিষয় আছে, প্রয়োজন হলে সে যাবে, এই জন্য সে ব্যানার লাগায়। এমন কথা হচ্ছে, আপনাকে তো রাজনীতির পেশায় না, আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্সপত্র চাঁদাবাজ, এটা একবার কোর্টে আনকোট করে আমি বলছি, খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পেশা রাখতে হবে। আমাদের দেশের এই রাজনীতি অধপতনের কারণ হচ্ছে আমাদের রাজনীতিদের পেশা নাই। আমি মনে করি প্রত্যেকের পেশাকে ওন করতে হবে। আপনি পেশা ওন করবেন, এরপর আপনি পছন্দ, আপনি নেতা হবেন, কোনো সমস্যা নেই, আপনি ওন করেন। কিন্তু আপনাকে তো ওন করতে, আপনাকে তো আগে আপনার আয় রোজগার, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনাকে এটা করে তারপরে। আমাদের রাজনীতিতে এমন একটা অবস্থায় চলে গেছে, আপনি দেখেন ছাত্রদলের যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, এদের এক একজনের 40-42 বছর বয়স, কিন্তু বিবাহিত, কিন্তু প্রকাশ করতে পারে না। এটার মতো দুর্ভাগা, এটার মতো কষ্ট, মানে প্রত্যেকের বাচ্চা আছে 2-3টা, কিন্তু বলতে পারে না কাউকে। আমার এক নেতা দেখেছি, সে বিয়ের অনুষ্ঠান করছে, আমি বললাম ভাই আমাকে দাওয়াত দিলেন, ভাই রাজনীতি করি তো, বিয়ে তো প্রকাশ করা যাবে না। কি রে ভাই, মানে আপনি প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি 40 বছর 42 বছর যে ত্যাগ, আমি মনে করি এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যে তাদের ত্যাগ করবান, যে তারা 40 বছর 42 বছর এই যে মানে অনেকে বিবাহ করে নাই, অনেকে আছে অবিবাহিত, কিন্তু এই যে রাজনীতির প্রতি স্যাক্রিফাইস, যে আমার এই পোস্ট থাকতে হবে, আমার বাচ্চা আছে, আমার বিবাহিত অবিবাহিত, মানে না তারা বিরোধী দলের রাজনীতি করছে, জেল জুলুম খাচ্ছে। আচ্ছা ভাই, বিরোধী দল রাজনীতি করবেন, আপনি এমন নিয়ম রাখবেন কেন যে আপনি বিয়ে করলে আপনি ছাত্রদলের পোস্ট পাবেন না, আপনি ছাত্রলীগের, আমি শেষ করি, ছাত্রলীগের পোস্ট পাবেন, ডাক্তারি কোথায় তাহলে এই জিনিসটা কেন? মানে আপনার, আমি তো ডাক্তারি কোথায় করে? এবার আসি, আমি বলি, বলেন, আপনি শুনবেন। হ্যাঁ বলেন। উনি একটা বিসিএস ক্যাডার ছিলেন, জি, উনি বিসিএস ক্যাডার ছিলেন, হেলথে বিসিএস ক্যাডার ছিলেন। আচ্ছা। তারপরে উনি এটা শেষ করে, তারপরে উনি রাজনীতি, যখন রাজনীতি ওনাকে এ করেছে, রাজনীতিতে আসছেন, রাজনীতি এসে উনি হসপিটাল বিজনেস শুরু করেছেন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এই যে আপনারা আগে উনি ডাক্তার ছিলেন, পরবর্তীতে উনি ব্যবসাকে, এই ব্যবসা এবং সাথে রাজনীতি করছেন। টকশোতে বিতর্ক করেন, জি, বিএনপি জামাত, আবার সংসদে গিয়েও বিতর্ক হয়, এবং স্বতন্ত্র একজন সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন যে এই যে জামাত বিএনপির যে বিপরীতমুখী অবস্থান বা বিরোধিতা, এটি আসলে বলছেন যে আমরা আর মামুরার মতো অবস্থা। আসলে কি তাই? মানে ভেতরে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দেখেন মানুষকে কেন দেখাতে এটা হয়। তিনি বলছেন, আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশে বিএনপি বড় একটি দল, আওয়ামী লীগ অবশ্যই বড় একটি দল ছিল, যেহেতু তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পরবর্তীতে অধ্যাদেশ আকারে আইন হিসেবে পাশও হয়েছে। এজন্য এখন রাজনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। জামাত ইসলাম তো আসলে অপোজিশন হিসেবে পারফেক্ট না, যেটা মামুন ভাই হয়তো এখানে স্বীকার যাবেন না, টকশোটা শেষ হলে তিনি স্বীকার যাবেন। তিনি আরেকটা টকশোতে বলেছিলেন জামাতের উচিত, আমার সাথে ছিলেন, যে আসনগুলো জামাতের জন্য নিশ্চিত সেখানে উপনির্বাচন দেওয়া। তিনি টকশোতে ভালো কথা বলছেন, ডিবেট করছেন, আই স্যালুট, আই রেসপেক্ট। কিন্তু এরকম কথা বলার লোক সংসদে জামাতের কয়জন আছে? তো এই কারণেই রুমিন ফারহানা আপা তিনি একবার বলেছিলেন যে না, এনসিপি ভোকাল, কিন্তু জামাতের সেই ধরনের ভয়েস আমরা দেখছি না। এটা তো আসলে আক্ষেপ যে আপনি অপোজিশনের দায়িত্ব নিয়েছেন, বিশাল দায়িত্ব, কিন্তু মানে যেন তেন দায়িত্ব না, এটা বিশাল একটা ব্যাপার। মানে অপোজিশন আপনি, মানে মানুষ কি মনে করে, বিদেশিরা কি মনে করে, এইবার যে সরকারে অপোজিশন মানে ও পরবর্তীতে সরকারে যাবে, তখন বিশাল ব্যাপার না? সেই অপোজিশন আপনি ভূমিকা রাখতে পারছেন না। আপনি মানে যখন জনাব সালাউদ্দিন আহমেদ মানে নানান বিষয়ে আইন নিয়ে, সংবিধানের কথা বলছে, আপনি বলছেন কেন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসেন? ভাই এটা কোনো আলাপ হইলো? এটা কোনো কথা হইলো? এরপর আমরা দেখেছি, হ্যাঁ দেখেন, আমরা যেটা অন্যান্য ভিডিওতে দেখলাম যে হ্যাঁ জামাতের 2-1 এমপি তারা একটু তর্ক বিতর্ক করে পরবর্তীতে এসে আবার মানে বিএনপির এমপিদের কাছে এক ধরনের নতজানু হয়। এই দৃশ্যগুলো রুমিন ফারহানা আপা দেখেছে, আপনারা যারা সাংবাদিকরা আপনারাও দেখেছেন। এই জন্য জনগণ মনে করছে যে অপোজিশন হিসেবে জামাত ইসলাম পারফেক্ট না, এনসিপি কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছে। ওই যে বললাম রাজনৈতিক ভারসাম্যহীনতা, তার মানে কি? তার মানে এখন একটা শক্ত অপোজিশনের এক ধরনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, সেই শূন্যতা জামাত পূরণ করতে পারবে কি আমি জানি না। আর সর্বশেষ বলি, শোনেন, এই যে রাষ্ট্রপতি বিএনপি সরায়নি, আরে জামাত এবং এনসিপি সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল জামাত এবং এনসিপি ক্ষমতায় যাক
এবং বিএনপি তারা বিরোধী দল হোক, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া ছিল। যার প্রমাণটা কি জানেন? যার প্রমাণটা তিনি নিজেই বললেন যে এই ছাত্রদের অনেকে পরবর্তীতে মন্ত্রী হবে। আপনি সরকার গঠন না করলে মন্ত্রী হতে পারেন? তার কিন্তু এই ধরনের ডিজাইন ছিল, কিন্তু এদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি দেশ পরিচালনায় পারফেক্ট, বিএনপি অতীতে দেশ চালিয়েছে। এই কারণে এই সংকটময় মুহূর্তে কে পারফেক্ট? একমাত্র বিএনপি। এই জন্য বিএনপিকে ভোট দিয়েছে। জি। জামাত ইসলাম আমার হাতে- আগামীতে শোনেন, এইবার যে না, না, আসনগুলো শেষ তো। পেয়েছে, শেষ তো, এইবার যে আসনগুলো পেয়েছে আগামীতে এতগুলো আসন পায় কিনা সেটা নিয়ে সন্দেহ আমি সংশয় আছে। on the point কারণ একটু তারা বলে- যে on the point তারা একটু যে বলে শেষ ধরনের করি। রাসেল ভাই বিতর্ক শেষ করেন। সংকট সৃষ্টি করেছে, on the এই point কারণে বলে- আওয়ামী লীগ on the ফিরে আসার point সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। অন দ্য পয়েন্ট ওনাদের বলেন। থামানো খুব কঠিন, সরকারি দল না, এই জন্য এটা থামানো খুব কঠিন। দেখেন, ওনারা বলে জামাত অপোজিশনে ব্যর্থ। জামাত অপোজিশনে ব্যর্থ কেন জানেন? কারণ ওনারা মনে করেন ইতিপূর্বে যত সংসদ ছিল, সরকারি দল বিরোধী দল, দুই দল তার দলের প্রধানকে তেলামি করতো, ব্যাপক তেলামি, মানে 5 মিনিটে 3 মিনিট বক্তব্য দিচ্ছে তেলামি নিয়ে। জামাত এখন তার দলীয় প্রধানকে তেলামি করে না, এই জন্য ওনাদের আর ভালো লাগে না, ওনাদের এই পরিবারতন্ত্রকে ওন করে না, এই জন্য ওনাদের এখন আর বিরোধী দল হিসেবে কারণ যারা এতদিন পর্যন্ত পরিবারতন্ত্র, তার সাথে সাথে জোট করলেন কেন? 54 বছর দেখে তাদের আসছে। নেতৃত্বে আমি জোট শেষ করলেন করি। কেন? না, আপনি 54 বলেন, বছর পরিবারতন্ত্র ভালো দেখে লাগে না, আসছে। জোট করতে ভালো লাগে, 54 বছর ক্ষমতা দেখে- পাইতে ভালো লাগে, এই মন্ত্রী দেখছেন, সমিতি ভালো লাগে। এই তো বাক স্বাধীনতার অবস্থা দেখছেন। এখন এই যে 54 বছর ওনারা দেখেছেন একরকম সংসদ, এখন ভিন্ন সংসদ দেখছে। আগে ওনারা বিরোধী দল মনে করতো বিরোধী দল মানে হরতাল দিবে, প্রথম দিনে হরতাল দিবে, বিরোধী দল মানে ওয়াকআউট করে আর সংসদে ঢুকবে না। এখন যে বিরোধী দল তারা হরতাল দিচ্ছে না, তো এখন হুমকিও বিরোধী দল দিচ্ছেন। আরে ওয়াকআউট হরতাল করলো, দেওয়ার ক্ষমতা আছে আবার আপনার, দেন তো, ওয়াকআউট করলো, জনগণ আবার নামে ভিতরে কিনা? ঢুকছে। এই হরতাল যে ডাক দেন। এটা ওনাদের ভালো লাগছে না। এখন ডাক এই দেন, কথা- এই জনগণ তো- নামে কিনা দেখতে চাই। এই তো বলছেন কথা না, নিতে 16 পারবে দিনে না তো, সরকার ফেলিয়ে কথা- দেবেন। দেখেন, আপনি 16 দিনে ওনারা সরকার ফেলান তো আগে দেখি। বিরোধী দল মনে করতো কি জানেন, বিরোধী দল ওনারা মনে করতো বিরোধী দল মানে হচ্ছে সবসময় সরকারের সমালোচনা করবে, কিন্তু এখন দেখতেছি বিরোধী দল বাইরে এসে জনকল্যাণমূলক কাজ করছে, যে কাজটা সরকারের কাজ করার কথা সেটা বিরোধী দল করছে। এটা ওনাদের আর ভালো লাগছে না, কারণ ওনারা মনে করে এটা তো করবে সরকারি দল, এটা বিরোধী দল কেন করবে? বিরোধী দল কার তো হরতাল করা, বিরোধী দল কার তো ওয়াকআউট করা, বিরোধী দল কার তো আপনারা গালি দেওয়া, হরতাল কিন্তু জামাত তো ডাকলে সেটা করছে না। জামাত পাবলিক নাম তো না ক্রিটিসিজম ভাই। করছে, জামাত ডাকছেন তো, বিভিন্ন গত জায়গায় বছর ক্রিটিসিজম বহু করছে। criticism, মানুষ তো কারণ নামে আপনি নাই। যদি ক্রিটিসিজম, আপনি জানেন আমাদের পার্লামেন্টারি, ব্রিটিশ পার্লামেন্টে একটা ধারা আছে, এটা একটা লয়াল অপোজিশন। লয়াল অপোজিশন মানে হচ্ছে আপনি যখন যত বেশি পৃথিবীর অনেক দেশ আছে যারা শুধুমাত্র বিভিন্ন সরকারের পলিসি নিয়ে ক্রিটিসিজম করার জন্য ফান্ড তৈরি করে, ক্রিটিসিজম করার জন্য। জামাত ক্রিটিসিজম করছে, এটা ওনাদের সহ্য হচ্ছে না। ওনাদের দরকার হচ্ছে সেই জাতীয় পার্টির গৃহপালিত যে এই বিরোধী দল লাগবে, সবসময় আপনার পক্ষে কথা অনেক- লাগবে, জামাত আপনার সমালোচনা ভালো করলে লাগবে। সমস্যা নাই, সমালোচনা করছে না, জামাত ষড়যন্ত্র করছে, জামাতের সমস্যা সময় ষড়যন্ত্র শেষ। করা। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়।